আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আমাদের আজকের সাধারণ জ্ঞান ক্লাসে। আপনাদের সাথে রয়েছি আমি আকিফ মাসুমি। আমরা আজকে সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব এবং সেই বিষয়টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য। আমরা অনেক সময় দেখতে পেরেছি যে এই বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য নিয়ে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন চলে আসে এবং সেই প্রশ্নগুলোর উত্তরের জন্য এই অর্থনীতি নামক যে মৌলিক বিষয়গুলি রয়েছে সেই সম্পর্কে আমাদের একটি পরিষ্কার ধারণা খুবই প্রয়োজন। সো আমরা আমাদের আজকেই অর্থনীতি এবং বাণিজ্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা কালক্ষেপণ না করে শুরুতেই দেখে নিব যে আমাদের আজকের আলোচ্য সূচিতে কোন কোন বিষয়গুলো থাকছে। আমাদের আজকের এই আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে অর্থনীতির সাধারণ এবং মৌলিক বৈশিষ্ট্য আসলে কেমন, অর্থনীতি বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশের বা একটি দেশের জাতীয় আয় ও ব্যয়ের ধরনটি আসলে কেমন। আমরা বোঝার চেষ্টা করব যে একটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বাজেট কিভাবে প্রণয়ন হয় এবং বাজেট সংক্রান্ত তথ্যাদি নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা কেন্দ্রিক আলোচনা আমরা করব এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকিং ও বিমা খাত। সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুতরাং আমরা আজকে কালক্ষেপণ না করে শুরু করছি আমাদের আজকের অর্থনীতি সংক্রান্ত আলোচনাটি। আমি আপনাদেরকে যেমনটা প্রথমেই বলেছিলাম যে আমরা আজকে প্রথমেই আলোচনা করব আমাদের অর্থনৈতিক যে একদম বেসিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেটি হচ্ছে আমরা অর্থনীতি বলতে আসলে কি বুঝি। খুব সহজভাবে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো জানার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তথ্য প্রবাহ রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের চেষ্টা। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং এই গুরুত্বপূর্ণ কথাটিকে অ্যাকনলেজ করেছে বেশ কিছু ধারণা। তার মধ্যে রয়েছে সম্পদ, রয়েছে যোগান, রয়েছে চাহিদা। আমি প্রথমে একটু এটি বলে নিই আপনাদেরকে যে অর্থনীতির সংজ্ঞাগুলো নিয়ে অন্য যারা বিভিন্ন অর্থনীতিবিদরা রয়েছে তারা আসলে কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছে, অর্থনীতির কোন অংশটি নিয়ে। আমরা যদি অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি ফলো করি আমরা দেখতে পাবো যে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যেই বিজ্ঞানটি তাদের জাতিসমূহের সম্পদের যে ধরনটি রয়েছে সেটি নিয়ে বিশ্লেষণ করে, তারা বিভিন্ন কারণ অনুসন্ধান করে। একই রকমভাবে আপনি যদি এল রবিন্সের সংজ্ঞাটি আমরা অনুসরণ করি আমরা লক্ষ্য করতে পারবো এল রবিন্স বলেছেন অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যেটি মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য যে দুষ্প্রাপ্য উপকরণসমূহ রয়েছে তার মধ্যে একটি সমন্বয় সাধন করার চেষ্টা করে। সেটি হচ্ছে মূলত অর্থনীতির বেসিক, যেখানে কিনা আমরা এল রবিন্স এবং অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি বোঝার চেষ্টা করলাম। আমরা এ পর্যায়ে যেটি বোঝার চেষ্টা করবো, আমি যেটি একটু আগে বললাম যে আমাদের বেশ কিছু ধারণা রয়েছে মৌলিক ক্ষেত্রে অর্থনীতিতে। একটি সম্পদ, একটি যোগান এবং এটি হচ্ছে চাহিদা। আপনারা অনেক স্কুল কলেজে এই সম্পদ, যোগান, চাহিদা নিয়ে অনেক আলোচনা শুনে থাকবেন। তো আমরা আজকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করব এটি বলতে আসলে আমরা কি বুঝতে পারি। আপনি অর্থনীতির ভাষায় আসলে সম্পদ জিনিসটি কি? সম্পদ হচ্ছে এমন একটি জিনিস যেই দ্রব্যটি আমাদের পেতে অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ খুবই সাধারণ, আমি অর্থ ব্যয় করব, আমি দ্রব্যটি পেয়ে যাব। এটি হচ্ছে মূলত অর্থনীতির ভাষায় সম্পদের একটি ডেফিনেশন বা সংজ্ঞা। আমরা যদি যোগান সংক্রান্ত আলোচনা করি, যোগান বিষয়টি হচ্ছে এরকম যে একজন বিক্রেতা একটি দ্রব্যের ক্ষেত্রে যে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দামে সে যদি বিক্রয় করতে ইচ্ছা পোষণ করে, তো এই ইচ্ছা পোষণ করার সামগ্রিক বৈশিষ্ট্যকেই মূলত যোগান বলা হয়। অর্থনীতির ভাষায় আমরা এই বিষয়টি বুঝে ফেললাম। আমরা চাহিদা শব্দটি অনেকের কাছে খুবই কমন একটি শব্দ এবং এটি বুঝতে অনেক সুবিধা হবে এবং আমি বললে আরও আপনারা রিলেট করতে পারবেন। খুব সহজভাবে বলতে গেলে চাহিদা বিষয়ের তিনটি শর্ত থাকে। একটি হচ্ছে যে যখন কোনো দ্রব্য রয়েছে সেই দ্রব্যটি প্রাপ্তি বা পাওয়ার একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার থাকতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যখন এই আমার ইচ্ছাটি থাকবে তখন আমার সামর্থ্যটিও প্রয়োজন। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে আমার সামর্থ্যের যে অর্থটি রয়েছে সেটি ব্যয় করে ওই দ্রব্যটি কেনার আগ্রহ বা আকাঙ্ক্ষা আমার থাকতে হবে। সো এই তিনটি শর্ত যদি আমরা পূরণ করতে পারি অর্থনীতির ভাষায় এটিকে আমরা চাহিদা বলতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কথাটি আমি বলছিলাম, বিশিষ্ট অর্থনীতিবিদরা অর্থনীতিকে বিভিন্নভাবে বিশেষায়িত করেছে। সো আমরা এখানে অনেকগুলো অর্থনীতিবিদদের সম্পর্কে তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ধ্রুপদী অর্থনীতির জনক হিসেবে খ্যাত পল স্যামুয়েলসন। আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবর্তক ছিলেন অধ্যাপক মার্কস। এটি নিয়ে একটু কথা বলা দরকার যে আমরা দেখতে পাচ্ছি দারিদ্র্যের দুষ্টচক্র বিষয়টা আসলে কেমন। চক্রটি এমন যে যখন আপনার আয় খুব কম থাকবে তখন আপনি কম সঞ্চয় করতে পারবেন এবং যখন আপনি কম সঞ্চয় করতে পারবেন তখন আপনি কম উৎপাদন করতে পারবেন এবং খুব স্বাভাবিকভাবে যখন আপনি কম উৎপাদন করতে পারবেন তখন আপনি অবশ্যই কম বিনিয়োগ করতে পারবেন। সো এই যে প্রত্যেকটা জিনিস একটি আরেকটির সাথে একটি চেইন অফ কমান্ড বা একটি
চক্রের মতো করে জড়িত। এই চক্রটাকে মূলত বলা হয় দারিদ্র্যের দুষ্টচক্র, যেটি কিনা অধ্যাপক মার্কস প্রবর্তন করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো তথ্য এখানে রয়েছে। এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইটস পুয়ার, এই কথাটি অধ্যাপক মার্কস বলেছেন। এবং খুবই মজার বিষয়টি হচ্ছে এই যে কোট বা উক্তিটি রয়েছে, এই উক্তির সাথে কিন্তু দারিদ্র্যের দুষ্টচক্র অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা পরবর্তীতে দেখতে পারি যে অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছেন এল রবিন্স, যেটি আমরা তার সংজ্ঞার মাধ্যমে বুঝতে পেরেছিলাম। একই রকমভাবে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ। এবং শুধুমাত্র তাই নয়, অ্যাডাম স্মিথ একই সাথে আধুনিক অর্থশাস্ত্রের জনকও ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির একটি প্রকারভেদ আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে অর্থনীতির প্রাথমিক প্রকার হচ্ছে দুটি। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, যেটিকে আমরা মাইক্রো ইকোনমিক্স বলতে পারি, এবং আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা যেটিকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলতে পারি। আমি যদি একটু সংক্ষিপ্ত আলোচনা করি দুটি সম্পর্কে, আমরা লক্ষ্য করতে পারবো যে ব্যষ্টিক অর্থনীতি বিষয়টি হচ্ছে এমন যে অর্থনীতির এমন একটি মৌলিক শাখা যেই শাখাটি দুটি স্টেক হোল্ডার নিয়ে কাজ করে। একটি হচ্ছে ব্যক্তি এবং অপরটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। সো আপনাদের প্রশ্ন আসতেই পারে যে ব্যষ্টিক অর্থনীতি এমন কোন কাজ করে এই দুটি স্টেক হোল্ডারকে নিয়ে। মূলত তাদের অনেকগুলো অর্থনৈতিক সেকশন তথা ভোগ, উপযোগ, উৎপাদন, মূল্য, মুনাফা এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত এই ব্যষ্টিক অর্থনীতি কাজ করে। সুতরাং এটি খুবই ক্লিয়ার যে ব্যষ্টিক অর্থনীতি স্পেসিফিক্যালি দুটি স্টেক হোল্ডার নিয়ে কাজ করে। কিন্তু সামষ্টিক অর্থনীতি তার থেকে একটু বিপরীত। আমরা যদি আলোচনাটি দেখি, সামষ্টিক অর্থনীতি হচ্ছে একটি দেশের জাতীয় অর্থনৈতিক সামগ্রিক ধারণা নিয়ে আলোচনা করে। অর্থাৎ এটি এমন একটি শাখা যেটি জাতীয় অর্থনীতির একটি মূল্য, অবস্থান, কর্মদক্ষতা বা কাঠামো, আচরণ এগুলো নিয়ে কথা বলে। একই সাথে সেটি আঞ্চলিক ক্ষেত্রেও কিন্তু কাঠামো, কর্মদক্ষতা, আচরণ ইত্যাদি নিয়ে কথা বলে। সো খুব স্বাভাবিকভাবে আমাদের এটিও আমরা জেনে ফেলি যে সামষ্টিক অর্থনীতির যে ধারণাটি, এটি যিনি প্রবর্তন করেছেন বা জনক যিনি, তিনি হচ্ছেন জন মাইনার্ড কেইন্স। যেহেতু জন মাইনার্ড কেইন্সের কথা আমাদের আলোচনায় চলেই আসলো, আমরা তার সম্পর্কে একটু জেনে নিই। জন মাইনার্ড কেইন্স যেই সময়টার অর্থনীতিবিদ ছিলেন, ওই সময় অর্থাৎ 1930 সালে প্রচুর পরিমাণ অর্থনৈতিক মন্দা আমাদের এই বিশ্বে প্রবাহমান ছিল। আমরা নিউজিল্যান্ডের অবস্থা দেখতে পেয়েছিলাম, অস্ট্রেলিয়ার অবস্থা দেখতে পেরেছি, এবং তৎকালীন সময়কার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই সাপেক্ষে জন মাইনার্ড কেইন্স যে পদ্ধতি বা যে পন্থাটি তিনি চিন্তা করার চেষ্টা করেন, সেটি হচ্ছে যে এই প্রচলিত অর্থনৈতিক চিন্তাধারায় মুক্তবাজার ব্যবস্থা এবং বাজেটের ভারসাম্যের উপর একটি নির্ভরশীলতা আমাদের তৈরি করতে হবে। এবং যখন তিনি চিন্তা করলেন যে আমাদের এই নির্ভরশীলতা তৈরি করতে হবে, তখন তিনি মনে করলেন অর্থনীতিকে চিন্তা করতে হবে সামগ্রিকভাবে, অর্থাৎ জাতীয়ভাবে, একটি দেশের মৌলিক গণ্ডি থেকে আমাদের চিন্তা করতে হবে। সেই সাপেক্ষে এই সামষ্টিক অর্থনীতির ধারণাটি চলে আসে, যেটি কিনা জন মাইনার্ড কেইন্স এই ধারণার জনক ছিলেন। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি বাজেট সংক্রান্ত আলোচনা। হ্যাঁ, আমরা এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাজেট। অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশ থেকে শুরু করে যে কোনো দেশে একটি দেশের নির্ধারিত যে বাজেট প্রকল্পটি থাকে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমে তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি বাজেট হলো নির্দিষ্ট সময় সরকারের এক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব। অর্থাৎ এটিকে যদি আমি একটু বিশ্লেষণ করে বলি, বিষয়টি এরকম হতে পারে যে একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের যে একটি রাজস্ব থাকে, ব্যয় থাকে, তার একটি পূর্ব পরিকল্পনা থাকে। যেই পূর্ব পরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার বা যে কোনো দেশের সরকার তার একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনাকে নির্ধারণ করে, এবং এই পরিকল্পনাটি মূলত বাজেট হিসেবে খ্যাত। সো যেটি আমরা বাংলাদেশের ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে পারি যে বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে একটি অর্থ বছর। অর্থাৎ আমরা যদি দেখি যে এক বছরের 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত বিস্তৃত যে অংশটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা, এবং এটি মূলত বাজেটের যে সামগ্রিক বা বাজেটের যে একটি সংজ্ঞা সেই আঙ্গিকে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে বাজেটের দুটি প্রকার রয়েছে, এবং এই প্রকারভেদের দৃষ্টিকোণ থেকে বাজেট দুটি, একটি হচ্ছে সুষম বাজেট এবং আরেকটি হচ্ছে অসম বাজেট। এখন প্রশ্ন হতে পারে সুষম বাজেটটা আসলে কি, এর সাথে কি সুষম অর্থ বন্টনের কোনো সম্পর্ক রয়েছে? প্রশ্নটির উত্তরটি দিয়ে দিচ্ছি। সুষম বাজেটটি হচ্ছে এরকম যেখানে কিনা একটি বাজেটের ক্ষেত্রে আর্থিক বিবরণী যেটি প্রকাশ করা হয় সেক্ষেত্রে আয় এবং ব্যয় উভয় হচ্ছে সমান থাকে। যখন এটি সমান থাকবে তখন সেটি হচ্ছে সুষম বাজেট, এবং খুব স্বাভাবিকভাবে যখন এটি সমান থাকবে না, যখন আয় এবং ব্যয়ের মধ্যে একটি অসামঞ্জস্যতা থাকবে, তখন সেটি হচ্ছে অসম বাজেট। এবং একটু ক্লিয়ার করে বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অসম বাজেট আবার দুই প্রকার, একটি হচ্ছে উদ্ধৃত বাজেট এবং আরেকটি হচ্ছে ঘাটতি বাজেট। সো উদ্ধৃতি বাজেটটি কী এবং ঘাটতি বাজেটটি কী সেটি আমরা একটু বোঝার চেষ্টা করি। অসম বাজেটের প্রথম প্রকার যেটি অর্থাৎ উদ্ধৃত বাজেট, এর মানে হচ্ছে যে যখন কিনা আমাদের একটি দেশে ব্যয়ের তুলনায়
আয় অনেক বেশি হয়ে যায় তখন সেটি হচ্ছে উদ্ধৃত বাজেট। এবং ঘাটতি বাজেট খুব সহজভাবে ঠিক উল্টোটা, অর্থাৎ যখন কিনা ব্যয় বেশি হয় আয়ের তুলনায় তখন সেটি হচ্ছে ঘাটতি বাজেট। আপনারা অনেক সময় বাজেটে শুনে থাকেন যে ঘাটতি এত কোটি টাকা। সো প্রত্যেকটি ক্ষেত্রে ঘাটতি বলা হয় সেটিকেই যখন কিনা ব্যয়ের মাত্রা বা পরিমাণটি অনেক বেশি বৃদ্ধি পায় তখন সেটিকে ঘাটতি বাজেট বলে অভিহিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থবছর, যেটা আমি একটু আগেই বললাম, জুলাই থেকে জুন, এবং খুবই স্পেসিফিক্যালি বলতে গেলে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত বাংলাদেশের এই সময়টিকে একটি অর্থবছর হিসেবে আখ্যা দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন এম মনসুর আলী। এবং যেই আরেকটি তথ্য আমাদের জানা দরকার, যেটি নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, সেটা হচ্ছে যে 1972 সালের 30 জুন বাংলাদেশের প্রথম বাজেট যিনি পেশ করেন তিনি হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। অর্থাৎ আমরা এখানে তাজউদ্দিন আহমেদের ছবি দেখতে পাচ্ছি, এবং এর রিলেভেন্স বা প্রাসঙ্গিকতাটি হচ্ছে এরকম যে তিনি প্রথম স্বাধীন বাংলাদেশের পরবর্তীতে প্রথম বাজেট তিনি উত্থাপন করেন। এবং এই বাজেটের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে শুরুটি, অর্থাৎ অর্থমন্ত্রী হিসেবে কাজ করার শুরুটি, সেটি ছিল ক্যাপ্টেন এম মনসুর আলীর। এবং একটি বিষয় জানা দরকার, যেহেতু আমরা বর্তমানে অবস্থান করছি 2021 সালে, এই 2021 সালের বাজেট এখনও চলে আসেনি, আমাদের 2020 সাল পর্যন্ত বাজেট হয়েছে। এবং 2020 সালের অন্তর্বর্তীকালীন বাজেট সহ সর্বমোট 50 বার বাজেট উত্থাপিত হয়েছে, এবং সর্বোচ্চ 12 বার বাজেট যিনি উত্থাপন করেছেন তিনি হচ্ছেন এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। সুপ্রিয় বন্ধুরা, যদি আমরা একটু কনফিউশনটা ক্লিয়ার করি, যদি কোনো কারণে আমাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে টানা সবচেয়ে বেশি বাজেট কে নিয়েছেন, তবে কিন্তু উত্তরটি হবে একটি, সেটি হচ্ছে এম সাইফুর রহমান। এবং যখন ওভারঅল অর্থাৎ সামগ্রিকভাবে বাজেট কত বেশি কারা নিয়েছেন, সেক্ষেত্রে দুইজনের কথাই চলে আসবে, অর্থাৎ এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় আয় এবং ব্যয় নিয়ে আলোচনা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জাতীয় আয় গণনার ক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিকে ভাগ করা হয় মোট 5টি খাতে, এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে 5টি খাত দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে আমদানি কর, একটি হচ্ছে রপ্তানি কর, সম্পূরক কর, মূল্য সংযোজন কর বা পরোক্ষ আদার খাত রয়েছে। একটি কথা বলে রাখা দরকার, এই প্রত্যেকটি বিষয় কিন্তু করের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি বাংলাদেশের অর্থনীতির খাত নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে এই 5টি খাতের মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আয়কর, মূল্য সংযোজন কর বা বাণিজ্য শুল্ক বা আবগারি শুল্ক বা ভূমি রাজস্ব, স্ট্যাম্প, রেজিস্ট্রেশন বা সরকারি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের যে অবস্থান সেটি, এবং একই সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবস্থানগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কর ন্যায়পাল আইন, খুবই গুরুত্বপূর্ণ একটি আইন, যেটি কিনা পাস হয় 2005 সালে, এবং এটি 6 বছর স্থায়ী ছিল, অর্থাৎ এটি রহিত করা হয় 2011 সালে। এবং এই যে কর ন্যায়পাল এবং এই ন্যায়পাল সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত রয়েছে। আমাদের বর্তমান বাংলাদেশের সংবিধানের 77 নং অনুচ্ছেদে এই ন্যায়পাল সম্পর্কে বলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন করের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই ভ্যাট দেই, আমরা সবাই বিভিন্ন খাতে ভ্যাট প্রদান করে থাকি যে কোনো সময় দৈনন্দিন জীবনে। এই ভ্যাট বা কর এটি দুই ধরনের, একদম সাধারণভাবে বা মৌলিকভাবে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, কর এই দুই ধরনেরটি, এটি হচ্ছে প্রত্যক্ষ কর, অর্থাৎ প্রত্যক্ষ করের ডেফিনিশন আমি এখনই আপনাদেরকে বলে দিই, যেটি কিনা শুধুমাত্র সেই ব্যক্তিকে প্রদান করতে হয়, অর্থাৎ এই ব্যক্তিটি এই প্রত্যক্ষ কর প্রদানের ক্ষেত্রে আইনগতভাবে তিনি বাধ্য, অর্থাৎ যেমন আমরা আয় কর প্রদান করি। আবার পরোক্ষ কর হচ্ছে একজনের উপর ধার্য হলেও সেটি আংশিক বা পূর্ণভাবে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি এটিকে প্রদান করতে পারে, যেমন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে আমরা বলে রাখি। আমরা দেখতে পাচ্ছি TIN, আমরা অনেকে 3 নাম্বারের বিষয়টি জানি, এবং একই সাথে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থার একটু বলে নেই, ভ্যাট ব্যবস্থা চালু হয় 1991 সালে। আমরা দেখতে পাচ্ছি TIN অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এবং এর পুনরূপটি আসলে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বারও বলা হয়। আমরা অনেকেই TIN নাম্বার সম্পর্কে অভিজ্ঞ এই সম্পর্কতে। আমরা দেখতে পাচ্ছি TIN এটি 10 ডিজিটের হয়ে থাকে, এবং ইলেকট্রিক TIN যেটি রয়েছে এটি মূলত 12 ডিজিটের হয়ে থাকে, অর্থাৎ এই TIN এর দুইটি ধরন সম্পর্কেই আমাদের একটু জানা দরকার। আমরা দেখতে পাচ্ছি জাতীয় আয়কর দিবস, এটি 30 নভেম্বর, খুবই গুরুত্বপূর্ণ একটি দিবস, এবং এটি কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে কর পরিশোধে পেমেন্ট বা ইলেকট্রিক পেমেন্ট বা অনলাইন পেমেন্ট, যেটি এই পেমেন্টের পদ্ধতিটি চালু হয় 2012 সালে। সো এই ছিল আমাদের বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ তথা কর বা ভ্যাট যেটিকে আমরা বলি না কেন, সেই আমাদের আয় এবং ব্যয়ের হিসাবের ক্ষেত্রে এই আদ্যপান্ত তথ্যটি আমরা উপস্থাপন করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনায় লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী আলোচনাটি হচ্ছে এই করের আরেকটি অংশ, অর্থাৎ আমরা বাণিজ্য শুল্ক আরোপ করি কিভাবে।
সো বাণিজ্য শুল্ক আরোপ করার ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি আমদানি এবং রপ্তানির উপর আমরা নির্ভর করি। আমরা আবগারি শুল্ক নিয়ে যদি কথা বলি, সেটি আমরা আরোপ করি দেশের অভ্যন্তরে উৎপাদিত বিভিন্ন বিকৃত এবং ব্যবহৃত দ্রব্যের উপর। এটা হতে পারে আমাদের বিভিন্ন রকম অর্থকরী ফসল, এটা হতে পারে আমাদের শিল্পভিত্তিক পণ্য। আমরা যে কোনো এই পণ্যের উপর যে কর ভিত্তিক আলোচনা করি সেটি মূলত আবগারি শুল্কের আন্ডারে পড়বে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কর আদায়ের যে দায়িত্ব পালন করে আমরা এই জাতীয় রাজস্ব বোর্ড তথা NBR, তাদের নামটি জানি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে শিল্পকে উৎসাহিত করার ক্ষেত্রে সাময়িকভাবে যে ট্যাক্সটিকে মৌকুফ করা হয় সেই ট্যাক্সটির নাম হচ্ছে ট্যাক্স হলিডে, অর্থাৎ এটি হচ্ছে মৌকুফকৃত ট্যাক্স। আমরা দেখতে পাচ্ছি বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস প্রথম চালু হয় বরগুনা ও কুড়িগ্রামে, অর্থাৎ কেউ যদি প্রাথমিকভাবে তাদের উদ্যোক্তা হওয়ার জন্য বা এই সংক্রান্ত কাজ করার জন্য যে সুযোগ সুবিধাটি পাবে সেই দুটি জেলায় বরগুনা এবং কুড়িগ্রামে। আপনারা এখানে দুটি টার্ম দেখতে পাচ্ছেন যে GNI এবং GDP, মূলত মাথাপিছু আয়ের বর্তমান বাংলাদেশের অবস্থা এটিকে নিয়ে মূলত নিরূপণ করা হয়। আমি একটু ব্যাখ্যা করে বলি। GNI এটি হচ্ছে মূলত একটি মোট জাতীয় আয়, অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম। মোট জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? যখন বাংলাদেশের জাতীয় আয় যেটি রয়েছে তার যখন একটি তথ্য আমরা নিরূপণ করি, আমরা সামগ্রিক হিসাব কাঠামো দাঁড় করাই, সেই সময়টিতে আমরা দেখতে পাই যে সামগ্রিক দ্রব্য সামগ্রী কিংবা সেবা পণ্যের যে আর্থিক মূল্য সেই মূল্যমানটি GNI দ্বারা নিরূপণ করা হয়। এবং GDP হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এবং এটি হচ্ছে যে আমাদের দেশের নাগরিক বা বিদেশি নাগরিক যারাই আমরা রয়েছি, আমরা নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে যখন কিনা মোট উৎপাদনের পরিমাণটিকে বলবো তখন সেটি হচ্ছে দেশজ আয় বা GDP, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সো এই ছিল আমাদের কর বা আয় ব্যয় কেন্দ্রিক যে আলোচনা, সেটি নিয়ে আমরা কথা বললাম। আমরা আমাদের পরবর্তী আলোচনা লক্ষ্য করব যে কিভাবে একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা সেটি নিয়ে আমরা কাজ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক ছিল সোভিয়েত ইউনিয়ন। এবং কেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অনুসরণ করে থাকে। এবং আমি যদি স্পেসিফিক্যালি বর্তমান সম্পর্কে কথা বলি, আমাদের 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়টি নির্ধারণ করা হয়েছে। সো অবশ্যই আমাদের আপডেটেড তথ্যটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যারা প্রণয়ন করে থাকে তারা হচ্ছে পরিকল্পনা কমিশন, এবং এই পরিকল্পনা কমিশন পরবর্তীতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় 1973 থেকে 78 সালে, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী 1973 সাল থেকেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা শুরু করা হয়। এবং বাংলাদেশে খুব স্বাভাবিকভাবে এখন পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে 7 বার। অর্থাৎ আমি যে তথ্যটি আপনাদেরকে দিলাম 2021 থেকে 2025 যখন এটি অনুসরণ করা হবে তখন বাংলাদেশ 8 বার বা 8ম বারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারা ব্যবহার করবে। আপনারা দেখতে পাচ্ছেন ADP, এর মাধ্যমে বার্ষিক উন্নয়ন বরাদ্দ নির্ধারণ করা হয়, অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং। এবং এটি হচ্ছে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ADP প্রণীত হয় কিন্তু জাতীয় সংসদ দ্বারা, অর্থাৎ এটি উত্থাপিত হয় এবং সংসদ সদস্যদের দ্বারা পাশ হয়, পরবর্তীতে এটি বাস্তবায়িত হয়। সো এটি ছিল অর্থনৈতিক পরিকল্পনার একেবারে বেসিক ধারণা বলতে যেটি বোঝায় সেটি নিয়ে আমরা কথা বললাম। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে লক্ষ্য করি যে অর্থনৈতিক পরিকল্পনার আরও কী কী বিষয় থাকতে পারে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দারিদ্র্য নিরসন কৌশলপত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিভাবে দারিদ্র্য বিমোচন করা যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি PRSP যে পেপারটি নিয়ে কথা বলা হয়, অর্থাৎ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার। সো এই PRSP বা দারিদ্র্য নিরসন কৌশলপত্র এটি একটি দেশের ক্ষেত্রে তৈরি করে থাকে পরিকল্পনা কমিশন। অর্থাৎ যেরকম করে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি জেনে গেলাম যে পরিকল্পনা কমিশন তৈরি করে থাকে, ঠিক একইভাবে দারিদ্র্য বিমোচন বা দারিদ্র্য নিরসন কৌশলপত্র নির্ধারণ করে থাকে পরিকল্পনা কমিশন। আমরা এটি জেনে নিব যে জার্নাল অফ বাংলাদেশ স্টাডিজ এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে প্রকাশিত একটি জার্নাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই মনে করতে পারেন এই জার্নালটি আসলে কি সংক্রান্ত কাজ করে। মূলত আমরা দেখতে পাই যে এই জার্নালটি বাংলাদেশের আর্থিক বা অতি দারিদ্র্য পরিকল্পনাগুলো নিয়ে তারা একটি আপডেটেড তথ্য দেওয়ার চেষ্টা করে। এবং একইভাবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, PRSP বা দারিদ্র্য নিরসন কৌশলপত্র তারা যে কাজটি করে সেটি হচ্ছে যে IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক যারা রয়েছে তাদের কাছ থেকে ঋণ তহবিলের জন্য তারা আবেদন করে। কেন আবেদন করে? কারণ PRSP মানেই হচ্ছে অতি ঋণগ্রস্ত যে কমিউনিটি রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদের জন্য আর্থিক অবস্থান তৈরি করা। সো এটি মূলত দারিদ্র্য নিরসন কৌশলপত্রের কাজ।
আমরা দেখেছি বাংলাদেশ ককাস আসলে কি। বাংলাদেশ ককাস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য 18 জন কংগ্রেস রয়েছে। এই 18 জন কংগ্রেস সদস্যদের একটি সংগঠন, যাদেরকে বলা হয় বাংলাদেশ ককাস। এই টার্মগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমাদের পরিশব্দ নিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন চলে আসে যে বাংলাদেশ ককাস কি, কিংবা হচ্ছে জার্নাল অফ বাংলাদেশ স্টাডিজ কি। সো আমরা একটু চেষ্টা করব এর সামগ্রিক ব্যাখ্যা জানার থেকে এক লাইনের ব্যাখ্যাগুলো জেনে ফেলতে, তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে অনেক সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন, যেটি কিনা অর্থাৎ জেইসি বা জয়েন্ট ইকোনমিক কমিশন, এটি গঠন করা হয় 1982 সালে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বা উন্নয়ন ফোরাম যেটি রয়েছে, এর প্রতিষ্ঠাকারীর নাম ছিল বিএজি তথা বাংলাদেশ এইড গ্রুপ। একই রকমভাবে এই টার্মগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ এই টার্মগুলো কিন্তু বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক এবং উন্নয়ন পরিকল্পনার সাথে নিবিড়ভাবে সংযুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন এলসিজি তথা লোকাল কনসালটেটিভ গ্রুপ, এটি বাংলাদেশকে সাহায্য করে এমন কিছু দেশ এবং এমন কিছু সংস্থা নিয়ে গঠিত একটি স্থানীয় কনসালটেন্সি বা পরামর্শ গ্রুপ, এবং এরা ধারাবাহিকভাবে চেষ্টা করে সবসময় অর্থনৈতিক বিভিন্ন সংযুক্তি, অর্থনৈতিক স্থিতি কিংবা দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের ক্ষেত্রে একটি দেশকে কিভাবে তারা সাহায্য করতে পারে। আমরা দেখতে পাচ্ছি একনেক খুবই গুরুত্বপূর্ণ, এবং একনেকের পুনরূপ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এবং এই একনেকের যে চেয়ারম্যান বা যিনি সভাপতি, তিনি হচ্ছেন আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ দায়িত্ব বলে তিনি আসলে মূলত একনেকের চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত হবেন। এটি হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনার আরেকটি রূপ সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা এখন আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ দুটি নিয়ামক, একটি হচ্ছে আমদানি এবং এটি হচ্ছে রপ্তানি, এই দুটি সংক্রান্ত। আমরা যেটি লক্ষ্য করব প্রথমে সেটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। এটি নিয়ে আমাদের যেই টার্মটি সবার আগে আমাদের মাথায় চলে আসার কথা সেটি হচ্ছে জিএসপি, অর্থাৎ জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। এই জিএসপি সুবিধা আসলে কি? তো জিএসপি হচ্ছে একটি, যদি আমরা বাংলা বলি যে অর্থ প্রাধান্যমূলক বাজার সুবিধা, এটি হচ্ছে মূলত জিএসপি। এবং আমরা যদি ইতিহাস প্রেক্ষাপটে দেখি যে জিএসপি সুবিধাটি প্রথম চালু করে ইউরোপীয় ইউনিয়ন 1971 সালে, এবং এটি জেনে রাখা দরকার জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র স্থগিত করে 2013 সালের জুন মাসে, এবং এই সুবিধাটি প্রথম আমি যেটি বললাম ইউরোপীয় ইউনিয়ন চালু করে, এবং এই সুবিধাটা আসলে স্থগিত করার ফলে অবশ্য বাংলাদেশের আংশিকভাবে বা সাময়িকভাবে কিছু সমস্যা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। সুপ্রিয় বন্ধুরা, একটু কনফিউশন দূর করি, সেটি হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আলোচনা করেছি যে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, এবং একই সাথে তিনিই কিন্তু বাংলাদেশের ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। কেননা স্বাধীনতা পরবর্তী সময়ে অনেকগুলো মন্ত্রণালয় একীভূতকরণ অবস্থায় ছিল, যার কারণে অনেকগুলো মন্ত্রণালয়ের একজন মন্ত্রী ছিলেন। সো সেই সাপেক্ষে ক্যাপ্টেন এম মনসুর আলী তিনিই মূলত বাংলাদেশের ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী হিসেবে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ জিএসপি সুবিধা পায় 1 জানুয়ারি 1976 সালে, যেটি আমি আপনাদেরকে একটু আগেই বললাম, এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে এই জিএসপি সুবিধাটি কিন্তু 2013 সালের জুন মাসে স্থগিত করে ফেলা হয়। আমরা দেখতে পাচ্ছি ট্যারিফ কমিশন, যেটি কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন, এবং ট্যারিফ কমিশন নিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারি যে এই ট্যারিফ কমিশন দ্বারাই কিন্তু আমাদের বাংলাদেশের কর যে সেগমেন্টটি রয়েছে বা কর প্রথাটি যে রয়েছে সেই করটিকে নিয়ন্ত্রণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বা ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত আইন, এটি 2010 সালে প্রণয়ন করা হয়, এবং যেটি কিনা বাংলাদেশের ভোক্তা পণ্য এবং ভোগ্যদ্রব্য পণ্য সেই বিষয়টির সামগ্রিক নীতি বা বিধিবিধান সম্পর্কে আলোকপাত করে থাকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হচ্ছে FBCCI, যেটি হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো এটি ছিল মূলত বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, এবং আমরা দেখতে পাচ্ছি দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটি প্রথম অবস্থিত হয় চট্টগ্রামে, এবং পরবর্তীতে আমরা দেখেছি বাণিজ্য কেন্দ্রের দৃষ্টিকোণ থেকে কীভাবে অনেকগুলো বাণিজ্য প্রতিষ্ঠান এবং বাণিজ্য পণ্য এটি ছড়িয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব বাণিজ্য কেন্দ্রটি স্থাপন করা হয় 2016 সালে, এবং এটিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমদানি রপ্তানি ভিত্তিক বা নির্ভরতা ভিত্তিক তথ্য আমরা জানতে পারলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা আমাদের পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, যেটি বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, বীমা ও মুদ্রা ব্যবস্থা। যখন ব্যাংকিং ব্যবস্থার আলোচনাটি চলে আসে
সবার প্রথমেই যেই ব্যাংকের নামটি উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারণ সকল ব্যাংকের অভিভাবক আমরা বাংলাদেশ ব্যাংকে বলে থাকি। বাংলাদেশ ব্যাংকের সম্পর্কে যদি একটু ছোট্ট পরিচিতি নিয়ে আমি শুরু করি, সেটি হচ্ছে এরকম: বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে দেশের ব্যাংক এবং যত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাদের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অর্থাৎ প্রাথমিকভাবে যে অভিভাবকের কথা আমি বলেছি, ঠিক সেরকম দায়িত্বই বাংলাদেশ ব্যাংক পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংকের যে অধ্যাদেশ রয়েছে, অর্থাৎ যে আদেশটি বাংলাদেশ ব্যাংক প্রত্যর্পণ করে, সেটা হচ্ছে 1972-এর 7 ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু কার্যাবলী রয়েছে, এবং সেই কার্যাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করা, ঋণ নীতি প্রণয়ন করা, এবং এই বিষয়গুলোকে একই সাথে বাস্তবায়ন করা। এবং এই যে ব্যাংকের কথা বললাম, সেই অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা বেসরকারি ব্যাংক কিংবা ব্যাংক কেন্দ্রিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করে থাকে। একই সাথে দেশের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনার ক্ষেত্রে সেটি কাজ করে থাকে, বিভিন্ন মুদ্রা ইস্যু করে থাকে, পরিশোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ করে থাকে, টাকা পাচার বা মানি লন্ডারিং প্রতিরোধ করে, ঋণের তথ্য সংগ্রহ করে, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করে, এবং সর্বোপরি আমানত বীমা প্রকল্পটিও পরিচালনা করে। আমরা বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যে ছোট্ট পরিচিতি জানতে পেলাম, এ পর্যায়ে আমরা কিছু তথ্য প্রবাহ সম্পর্কে জেনে নিই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। এটি মনে রাখা আমাদের জন্য খুবই সহজ, কারণ এই তারিখেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বা বিজয় লাভ করে। সেই পার্সপেক্টিভ থেকে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি বা BBTA যেটিকে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, সেটি মিরপুরে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন AN হামিদুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস 10টি। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মেয়াদ হচ্ছে 6 মাস। বর্তমানে বাংলাদেশের ব্যাংক হার 4%। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, যে কাজটি বাংলাদেশ ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যাবলীর মধ্যে রয়েছে, সেই মানি লন্ডারিং প্রতিরোধের ক্ষেত্রে আইন প্রণয়ন করা হয় 2012 সালে। এটি ছিল বাংলাদেশ ব্যাংকের আদ্যপান্ত। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে লক্ষ্য করি, আমরা আমাদের পরবর্তী আলোচনার ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে আমদানি রপ্তানির কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং একটু বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই যে তথ্য প্রবাহটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অনুসরণ করাও আমাদের কর্তব্যের মতো, যেহেতু আমরা এই বিষয়গুলোকে অনেক বেশি অ্যানালাইসিস করে থাকি। আমরা তথ্য প্রবাহগুলো লক্ষ্য করি যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ যেটি রয়েছে, সেই পর্ষদের সদস্য গঠিত হয় 9 জন সদস্য নিয়ে, যেখানে কিনা একজন চেয়ারম্যান থাকেন এবং 8 জন থাকেন পরিচালক। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের যিনি প্রথম নারী পরিচালক ছিলেন তিনি হচ্ছেন অধ্যাপিকা হান্নানা বেগম। আপনারা এখানে তার ছবি দেখতে পাচ্ছেন। তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন নাজদিন সুলতানা। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে ব্যাংকের আমানতকারী যারা রয়েছে, সেই আমানতকারীদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক 1984 সালের আগস্টে সুরক্ষা কবচ হিসেবে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম চালু করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এমন একটা অভিভাবক ব্যাংক যাদের কর্মনীতির মধ্যে ডিপোজিট ইন্স্যুরেন্স আইন রয়েছে। ঠিক একই আলোচনার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক এই 1984 সালের আগস্টে এই ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম এটিকে তারা চালু করে থাকে। আমরা এটিও দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের যে বেসিক কাজটি আসলে কি, যেটি হচ্ছে মুদ্রানীতি ও ঋণ নীতি প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা। আমরা দেখতে পাচ্ছি মুদ্রা, এটি ধাতব হতে পারে, কাগজের মুদ্রা হতে পারে, সেটিকে ইস্যু করা। আমরা দেখতে পাচ্ছি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা, এবং এটি ছিল মূলত বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে ব্যাংক বিষয়ক কিছু আইনের শিরোনাম রয়েছে। এবং একটু বলে রাখা ভালো, আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই আইনগুলোর সাল অনেক সময় এসে থাকে, তাই এই আইনগুলো প্রণয়নের সালটি মনে রাখা খুবই জরুরি। আমরা সালগুলো লক্ষ্য করি, যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক আদেশ, যেটি কিনা রাষ্ট্রপতির আদেশ, সেটি 1972 সালে গঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক কোম্পানি আইন, যেটি গঠিত হয় 1991 সালে। আমরা এটিও দেখতে পাচ্ছি ব্যাংক কোম্পানি সংশোধন আইন, এটি হয় 2013 সালে। আমরা দেখতে পাচ্ছি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সংশোধন আইন, এটি 2015 সালে এই আইনটি প্রণয়ন করা হয়। আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আইন, এটিও প্রণয়ন করা হয় 1993 সালে। আমরা দেখতে পাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সংক্রান্ত আইনটি প্রণয়ন করা হয় 2006 সালে। আমরা দেখতে পাচ্ছি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, এটি প্রণয়ন করা হয় 2012 সালে, এবং এই আইনের
আরেকটি ডেমো হিসেবে অর্থাৎ মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন আইন এটি হয় 2015 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো অর্থাৎ এই বিষয়গুলোকে আমাদের মনে রাখা খুবই জরুরি এবং এই সালগুলো আমরা একটু আত্মস্থ করার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে লক্ষ্য করব। আমরা আমাদের পরবর্তী আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক এদের আমরা বর্ণনাগুলো একটু জানবো যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বর্তমান অবস্থানগুলো কেমন। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক মূলত 6টি। আমরা দেখতে পাচ্ছি এখানে সোনালী ব্যাংকের লোগো দেখতে পাচ্ছি আমরা এখানে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং জনতা ব্যাংক। আমরা একটু চেষ্টা করি প্রত্যেক ব্যাংকগুলো সম্পর্কে একটু একটু করে জেনে নেওয়ার। সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং এই বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুসারে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ব্যাংক অফ বাহওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক এইগুলোকে নিয়েই মূলত সোনালী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। আমরা যদি অগ্রণী ব্যাংকের ইতিহাস নিয়ে একটু কথা বলি, অগ্রণী ব্যাংক 1972 সালের 26শে মার্চ বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার 1972 এই অধ্যাদেশের মধ্য দিয়ে সাবেক হাবিব ব্যাংক লিমিটেড এবং সাবেক কমার্স ব্যাংক লিমিটেডের বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত শাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর সমুদয় যে সম্পদ, সেই সমুদয় সম্পদ এবং দায় সমন্বয় করে অগ্রণী ব্যাংক একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক দেখতে পাচ্ছি। এরপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে মূলত বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ যে শিল্প ঋণ সংস্থাটি রয়েছে সেই পার্সপেক্টিভ থেকে একীভূত করে এই ব্যাংকটি মূলত প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এই ব্যাংকটি কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণটি হচ্ছে আমরা শেয়ার লেনদেনের বিভিন্ন অবস্থান জেনে থাকি। ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে এই ব্যাংকটি নিবন্ধিত অবস্থায় রয়েছে, সেটি জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এবং একই সাথে আমাদের সরকারি সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ শিল্প ব্যাংক যেটি রয়েছে এবং শিল্প ঋণ সংস্থা রয়েছে এটিকে একীভূত করে এই বিডিবিএল এর যাত্রা শুরু হয় 2010 সালের 3 জানুয়ারি থেকে। সো এই ছিল মূলত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেটি তার একটি আদ্যপান্ত। আমরা রূপালী ব্যাংক নিয়ে যদি একটু আলোচনা করি, রূপালী ব্যাংকটি হচ্ছে 1972 সালে যে ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার নিয়ে আমরা কথা বললাম সেই একই অধ্যাদেশ থেকে এই রূপালী ব্যাংক পূর্ব পাকিস্তানে এটি কার্যরত ছিল। এটি মুসলিম কমার্শিয়াল ব্যাংক ছিল এবং পরবর্তীতে এটি অস্ট্রেলেশিয়া ব্যাংক হয় এবং তার পরবর্তীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল সম্পদ ও দায় নিয়ে এটি রূপালী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং এটি প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেটি কিনা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপর বেসিক ব্যাংক দেখতে পাচ্ছি এবং বেসিক ব্যাংক মূলত 1988 সালে বেসিক ব্যাংক লিমিটেড বা এটিকে আমরা যদি খুবই প্রোনাউন্সিয়েট করি অর্থাৎ এর অ্যাব্রিভিয়েশনটাকে যদি আমরা একটু প্রোনাউন্সিয়েট করি সেটা হচ্ছে বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এটিই মূলত বেসিক ব্যাংক। এবং এই বেসিক ব্যাংক বেসরকারি খাতে যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে বা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন অর্থায়নের মাধ্যমে গড়ে তোলার জন্য এটি কাজ করে এবং এটি একটি সরকারি মালিকানাধীন ব্যাংক যার কিনা 72টি শাখা রয়েছে। আমরা সর্বশেষ জনতা ব্যাংক দেখতে পাচ্ছি যেটি কিনা স্বাধীনতার পূর্বে ইউনাইটেড ব্যাংক এই নাম থেকে বা তার অঙ্গ প্রতিষ্ঠান নিয়ে ইউনিয়ন ব্যাংক হিসেবে গঠিত হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি 1972 সালে যে অধ্যাদেশটি নিয়ে আমরা প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে কথা বলেছি সেই একইভাবে 1972 সালের অধ্যাদেশ নিয়ে এই 26 নম্বর অর্ডারের আওতায় এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং 915টি শাখা রয়েছে এই ব্যাংকের। এবং একটু একটা টার্ম নিয়ে কথা বলতে চাই যেটি হচ্ছে রেডি ক্যাশ এবং রেডি ক্যাশটি হচ্ছে নগদ টাকার বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক কার্ড এবং যেই প্লাস্টিক কার্ডকে মূলত রেডি ক্যাশ কার্ড বলা হয়। সুতরাং আমরা আমাদের এই আলোচনায় বাংলাদেশের 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে পরিচিতি সেটি জানতে পারলাম। আমরা এটি বুঝতে পারলাম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। আমরা এটি বুঝতে পারলাম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তাদের পূর্ববর্তী নাম কী ছিল এবং তারা কত সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা আমাদের পরবর্তী আলোচনায় বাংলাদেশের ব্যাংক সম্পর্কিত আরও কিছু তথ্য বা আরও কিছু তথ্য প্রবাহ সম্পর্কে একটু আলোচনা করব। আমরা লক্ষ্য করি বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ কৃষি ঋণ কার্যক্রম পরিচালনা এটি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যুগান্তকারী একটি উদ্যোগ এবং এই কৃষি ঋণ পরিচালনার ক্ষেত্রে দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিল্প ব্যাংকের কথা, যেটি কিনা প্রতিষ্ঠিত হয় 1972 সালে, এবং শিল্প ব্যাংকটি হচ্ছে শিল্প ঋণ বা ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাংক, যেটি কিনা বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সহযোগিতা করে থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে ডাচ বাংলা ব্যাংক 2011 সালে, এবং এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যে ব্যাংকটি, সেই ব্যাংকটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি বিজিবি তথা বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের জন্য যে আর্থিক সেবা, সেই আর্থিক সেবার জন্য পরিচালিত হচ্ছে ব্যাংক সিমাং ব্যাংক লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক যেটি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সর্বপ্রথম বিদেশি থেকে কার্যক্রম পরিচালনা করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য যে বিখ্যাত ব্যাংক, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, যেটি কিনা একটি সামাজিক উন্নয়ন ব্যাংকে বলা চলে। ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিষ্ঠাতা ব্যাংকের, এবং যেটি কিনা 1976 সাল থেকে তারা কার্যক্রম শুরু করে, এবং 1976 সাল থেকে বেসিক কার্যক্রম যখন এনজিও হিসেবে তারা শুরু করে, তারা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে 1983 সালে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যে পরিচালিত ব্যাংকটি রয়েছে, সেটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক, যেটি কার্যক্রম কিনা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি তথা বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের আর্থিক সেবার জন্য পরিচালিত ব্যাংকটি হচ্ছে সীমান্ত ব্যাংক লিমিটেড। আমরা একই সাথে এটাও দেখতে পাচ্ছি, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যারা কিনা প্রতিযোগিতামূলক পরীক্ষা অবতীর্ণ হন তাদের জন্য বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটি বাংলাদেশের একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা, এটি সামাজিক উন্নয়ন ব্যাংক, এবং 1976 সালে এটি এনজিও হিসেবে যাত্রা প্রকাশ করে। এবং আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার ক্ষেত্রে এটি 1983 সালে এটি আনুষ্ঠানিকভাবে অ্যাজ আ ব্যাংক হিসেবে তারা যাত্রা শুরু করে। এবং কেন গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ? আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার প্রাপ্তি বা তার পরবর্তীতে ক্ষুদ্র ঋণ প্রদানের ক্ষেত্রে যে আমরা ঋণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের উদ্যোগটি লক্ষ্য করতে পারি প্রান্তিক অঞ্চলে, এবং গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হারটি হচ্ছে 98%, যার কারণে তারা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত একটি ব্যাংক হিসেবে অধিষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বাঙালি মালিকানার ব্যাংক হলো পূবালী ব্যাংক লিমিটেড, যারা কিনা 1959 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হলো এবি ব্যাংক তথা আরব বাংলাদেশ ব্যাংক, এবং এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। একই সাথে আমরা এটিও লক্ষ্য করতে পারি যে প্রথম টেলিফোন ব্যাংকিং যারা চালু করে, তারাই হচ্ছে মূলত প্রথম বিদেশি ব্যাংক, অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে আমি যদি কার্যক্রম নিয়ে কথা বলি, প্রথম টেলিফোন ব্যাংকিং তারা চালু করে 1997 সালে। সো এই তথ্যটি অবশ্যই আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি বীমা সংস্থা। বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি অবদান যাদের রয়েছে, সেই বীমা খাতটি নিয়ে আমরা এখন কথা বলবো। এবং এই গুরুত্বপূর্ণ বিষয় বোঝার সাথে সাথে আপনারা অনুমান করতে পেরেছেন যে এই বীমা খাতটি কিন্তু বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে অবশ্যই ছিল না, এটি পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল, এবং এটি পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান হচ্ছে দুটি। আমরা এখানে দুটি নামও দেখতে পাচ্ছি, সাধারণ বীমা কর্পোরেশন লোগো সহ দেখতে পাচ্ছি, এবং এটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। এই দুটি মূলত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। আমরা দেখতে পাচ্ছি বর্তমান দেশে যদি আমি বেসরকারি সহ সামগ্রিক বীমা প্রতিষ্ঠানের হিসাব করি, সেটি হচ্ছে 79টি বীমা প্রতিষ্ঠান বাংলাদেশের বর্তমান দেশে রয়েছে। আমাদের জীবন বীমা হচ্ছে 32টি, এবং সাধারণ বীমা হচ্ছে 46টি। এছাড়াও যদি বাংলাদেশে চালু হওয়া বিদেশি বীমা কোম্পানির নাম বলি, তারা হচ্ছে মেট লাইফ এবং লাইফ। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান চালু হওয়া বিদেশি বীমা কোম্পানির নাম। আমরা দেখতে পাচ্ছি এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন যে বাংলাদেশ লিমিটেড, এই বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে তারা বিভিন্নভাবে কাজ করে আসছে বীমা সুবিধা প্রদান করার ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি বীমা আইন প্রণয়ন করা হয় 2010 সালে, এবং বীমা কর্পোরেশন আইন প্রণয়ন করা হয় 2019 সালে। এবং এই দুটি আইন অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রণয়নের সালটি একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, বীমা আইনটি প্রণয়ন করা হয় 2010 সালে, এবং বীমা কর্পোরেশন আইন প্রণয়ন করা হয় 2019 সালে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে একটু লক্ষ্য করব। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা। এবং একটু বলে নেই, ব্যাংকিং, বীমা এবং মুদ্রা এই তিনটি বিষয় কিন্তু একীভূতকরণ হিসেবেই বাংলাদেশের অর্থনীতির সাথে সংযুক্ত। তো আমরা এটি একটু ভালোভাবে লক্ষ্য করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা যিনি চালু করেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং।
আমরা দেখতে পাচ্ছি উপমহাদেশের প্রথম মুদ্রা আইন পাশ হয় 1835 সালে, যখন কিনা ব্রিটিশ ভারত অবস্থানটি ছিল সেই সময়টিতে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টাকা ছাপানোর যে প্রেসটি রয়েছে সেটি হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, যেটি কিনা গাজীপুরে অবস্থিত, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। আমরা দেখতে পাচ্ছি সরকারি মুদ্রা যেটিকে বলা হয় সেটি হচ্ছে 1, 2 ও 5 টাকার নোট, এটিকে বলা হয় সরকারি মুদ্রা। এটিও খুব গুরুত্বপূর্ণ মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নোট যেটিকে বলা হয় সেটি হচ্ছে 10, 20, 50, 100, 200, 500 বা 1000 টাকার নোট, এগুলোকে বলা হয় ব্যাংক নোট। আমরা দেখতে পাচ্ছি সরকারি মুদ্রা এবং ব্যাংক নোট, এর মধ্যে আমরা একটা পার্থক্য করা খুবই গুরুত্বপূর্ণ, যে কিভাবে আমরা এই দুটিকে আলাদা করতে পারবো। মূলত সরকারি যে মুদ্রা সেখানে অর্থ সচিবের স্বাক্ষরটি থাকে, এবং ব্যাংক নোট যেটি সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। সো এই পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি মুদ্রা বা সরকারি নোট এবং ব্যাংক মুদ্রা বা ব্যাংক নোটের মধ্যে পার্থক্যটি আসলে কেমন, এবং সেটিও আমরা জেনে গেলাম। আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার যিনি ছিলেন তার নাম হচ্ছেন কে.জি. মোস্তফা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা বা কাগজের মুদ্রাটি প্রবর্তন করা হয় 1972 সালের মার্চের 4 তারিখ বা 4ই মার্চ, এবং একই সাথে বাংলাদেশের ধাতব মুদ্রা চালু করা হয় 4 জানুয়ারি 1973 সালে। এই ছিল মূলত আমাদের বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা নিয়ে আলোচনা। আমরা ধাতব মুদ্রার অবস্থানটি জানলাম, কাগজের মুদ্রার অবস্থানটি জানলাম, ব্যাংক নোট এবং সরকারি নোটের পার্থক্যটি বুঝতে পারলাম, যেটি কিনা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুদ্রা ব্যবস্থার একটি খুবই সুন্দর একটি ছক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে অনেক সময় আমাদের পরীক্ষায় চলে আসে যে অমুক নোটে বা 5 টাকার নোটে কোন কোন বিষয়ের ছবি বিদ্যমান রয়েছে, তো সেই পরীক্ষায় ওই প্রশ্নগুলোর উত্তরের জন্য এই ছকটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করেন 5 টাকার মুদ্রা, অবশ্যই 5 টাকা বা 10 টাকা এটা আমরা সবাই চিনে থাকি। এই 5 টাকায় যেই ছবিটি রয়েছে সেটা হচ্ছে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবিটি রয়েছে, যেটি অবশ্যই একটি আমাদের নিদর্শনের মধ্যে রয়েছে। 10 টাকার যে কাগজে নোটটি রয়েছে সেই কাগজের নোটে বাইতুল মোকাররম মসজিদের ছবি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 20 টাকার নোটে 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের সেই ছবিটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 50 টাকার নোটে জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম রয়েছে যার নাম হচ্ছে মই দেওয়া, এই মই দেওয়া এর ছবি রয়েছে। সো এটি ছিল মূলত বাংলাদেশের মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে কাগজে নোটগুলোর বর্তমান অবস্থাটি, অর্থাৎ কাগজে নোটগুলোর কোন কোন ছবি এর মধ্যে বিদ্যমান রয়েছে সেটিও আমরা জানতে পারলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে যদি মুভ করি, আমরা বাংলাদেশের মুদ্রা ব্যবস্থার আরও কিছু কাগজে নোটের ছবি আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনারা 100 টাকার নোট দেখতে পাচ্ছেন, যেখানে কিনা তারা মসজিদের ছবি রয়েছে। আমরা 200 টাকার নোট দেখতে পাচ্ছি, যেখানে কিনা আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে এই 200 টাকার নোটটি ছাপানো হয়েছে, আমরা তার ছবিটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছি 500 টাকার নোটে বাংলাদেশের কৃষি কাজ বা কৃষির যে একটি নিদর্শন বা কৃষির ছবি সেটি এখানে বলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1000 টাকার নোটে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের ছবিটা রয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু জেনে ফেলতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি, আমি আবারও বলছি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি চলে আসে যে 5 টাকা বা অমুক টাকার নোটে কোন ছবিটি বিদ্যমান রয়েছে। আমরা এটি বুঝতে পারলে অবশ্যই আমাদের জন্য প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও, এই বেসরকারি সংস্থাদের নিয়ে এখন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এনজিও এর পুনরূপটা আমি প্রথমেই বলে ফেলেছি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং এই এনজিওর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো আমরা এখন জানব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এনজিও বিষয়ক ব্যুরো, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিও হলো ব্র্যাক, অবশ্যই আমরা ব্র্যাকের নাম সবাই শুনেছি। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF, এরা প্রতিষ্ঠিত হয় 1990 সালে। গুরুত্বপূর্ণ তথ্য আরও একটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থার নাম হচ্ছে আশা বা ASF। যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও কেয়ার, এই কেয়ারের পুনরূপটি হচ্ছে কোঅপারেটিভ আমেরিকান রিলিফ এভরিওয়্যার। আমি যদি এনজিওগুলো নিয়ে আরেকটু আলোকপাত করি, আপনারা ব্র্যাকের দিকে যদি দেখেন, আমরা এখানে ব্র্যাক, কেয়ার এবং আশা লোগো দেখতে পাচ্ছি। ব্র্যাক নিয়ে যদি একটু বলতে হয়, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, এটা হচ্ছে ব্র্যাকের পূর্ণরূপ। 1972 সালে স্যার ফজলে হাসান আবেদ তিনি সিলেট জেলার শাল্লা এলাকায় এই ব্র্যাক প্রতিষ্ঠা করেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ভারত থেকে যে প্রত্যাগত উদ্বাস্তুরা রয়েছে তাদের ত্রাণ এবং পুনর্বাসন কর্মকাণ্ডের ক্ষেত্রে যে সহায়তা প্রদান করা, সেই সহায়তা প্রদানের প্রেক্ষাপট থেকেই মূলত বাংলাদেশে ব্র্যাকের কার্যক্রম শুরু হয়, এবং এটি বর্তমানে দরিদ্র জনগণের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ,
শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, নারী ও দরিদ্র জনগোষ্ঠী বা নারীর ক্ষমতায়ন প্রত্যেকটি দৃষ্টিকোণ থেকে তারা দরিদ্র মানুষের জীবন মান পরিবর্তনের লক্ষ্যে তাদের কর্মসূচি পরিচালনা করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি 2002 সালে আফগানিস্তানে কার্যক্রম শুরু করার মাধ্যমে ব্র্যাক আন্তর্জাতিক অঙ্গনে তার যেটি সুপরিচিতি সেটি বহন করে চলছে। আমরা যদি আশার ক্ষেত্রে লক্ষ্য করি, আশার পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, এবং বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষায় আশা হচ্ছে বিশ্বের বা আমাদের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে স্বীকৃত, এবং দরিদ্র জনগোষ্ঠীর যে আর্থসামাজিক উন্নয়নটি রয়েছে এবং দারিদ্র্য বিমোচন রয়েছে সেই লক্ষ্যেই আশা যাত্রা শুরু করে 1978 সাল থেকে। এবং আপনাদের যেটি জানা খুবই গুরুত্বপূর্ণ যে আশা বিশ্বের অনেক দেশে ছড়িয়ে গিয়েছে, যেমনটা আমরা বলতে পারি বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, নাইজেরিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন ইত্যাদি দেশে আশার অনেক কার্যক্রমগুলো রয়েছে। আমরা একটি আলোচনা এখনো করিনি, সেটা হচ্ছে কেয়ার। আমি কেয়ার নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে বাংলাদেশে কেয়ার কার্যক্রম শুরু করে 1949 সালে। মূলত তারা বাংলাদেশে কাজ শুরু করে যে দুর্যোগের ত্রাণ রয়েছে, স্কুল ফিডিং বা স্কুলে বিভিন্ন খাবার প্রদান করার যে পরিকল্পনা সেই বিষয়গুলো নিয়ে, এবং 1974 সাল থেকে কেয়ার তাদের উন্নয়ন কার্যক্রমের মধ্যে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, জলবায়ু বা বিভিন্ন ক্ষেত্রে জলবায়ুর যে অভিযোজন বা নারীর ক্ষমতায়ন এইসব বিষয়গুলো নিয়ে তারা কাজ শুরু করে। তো এই ছিল মূলত আমাদের বেসরকারি সংস্থার আদ্যপান্ত বা পরিচিতি। এই বিষয়গুলো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা আমাদের পরবর্তী আলোচনা দেখতে পাচ্ছি শিল্প কারখানা, খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্শন, এবং মনোযোগ দিয়ে দেখবেন এই শিল্প কারখানার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বেশিরভাগ সময় যেই শিল্পটি নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প। এবং আলোচনা হওয়ার সর্ববৃহৎ কারণটি হচ্ছে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে এই পোশাক শিল্পের অবদানটি কিন্তু অনেক বেশি। আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের রপ্তানি আয় শীর্ষে আছে রেডিমেড গার্মেন্টস শিল্প। একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমার, যেটি আমাদের ওষুধ শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ওষুধ নীতি প্রণয়ন করা হয় 1982 সালে। আমরা দেখতে পাচ্ছি 2005 সালে প্রথম কোম্পানি হিসেবে লন্ডন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় যেই কোম্পানিটি, সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ তাদের অবস্থান থেকে। আমরা দেখতে পাচ্ছি দেশে প্রথম ওষুধ পার্ক স্থাপিত হয় মুন্সিগঞ্জের গজারিয়ায়। আমরা দেখেছি বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যেটি কিনা জামালপুরে অবস্থিত। আমরা শিল্পের এই তথ্য ভিত্তিক প্রবাহের ক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কাগজ কল হচ্ছে কর্ণফুলী পেপার মিলস। একই সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা হলো খুলনা শিপইয়ার্ডে। এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখন আমি আপনাদের বলতে যাচ্ছি, যেটি কিনা অনেক বেশি ব্যাংক, বিসিএস বা অন্যান্য পরীক্ষায় চলে এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজ হচ্ছে স্টেলা মরিস। এবং স্টেলা মরিস সম্পর্কে যেটি আমাদের আরও একটু জানা দরকার, স্টেলা মরিস নির্মাণ করে আনন্দ শিপইয়ার্ড লিমিটেড, এবং এই স্টেলা মরিস এটি রপ্তানি করা হয় ডেনমার্কে। সো যেহেতু আমাদের বাংলাদেশের অবস্থান থেকে একটি জাহাজ আমরা রপ্তানি করতে পেরেছি, সেই সাপেক্ষে এই তথ্যটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনার ক্ষেত্রে একটু মুভ করব। আমরা এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের যে ইপিজেড রয়েছে বা অর্থনৈতিক অঞ্চল কেন্দ্রিক আলোচনা, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা প্রাথমিক আদ্যপান্ত আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলে নিই, দ্য এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি অ্যাক্ট 1980 অনুযায়ী গঠিত হয় বাংলাদেশের যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা বেবজা। আমরা যদি বেবজার পুনরূপটি বলি সেটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এটি হচ্ছে মূলত বেবজার পুনরূপ, এবং এটি মূলত এটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিখ্যাত, এবং এটি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা হচ্ছে 8টি, এবং অবশ্যই আমি 8টি ইপিজেড নিয়ে পরবর্তী বর্ণনায় আসছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড যেটি রয়েছে সেটি হচ্ছে উত্তরা ইপিজেড, যেটি কিনা নীলফামারীতে অবস্থিত, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পরের তথ্যটি যাওয়ার আগে একটি কথা বলে নেওয়া ভালো যে বাংলাদেশের যে বেবজা বা এই যে এক্সপোর্ট প্রসেসিং জোন, এটি বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের প্রথম বেসরকারি ইপিজেড হচ্ছে আর ইপিজেড। একই সাথে এটিও দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় এবং প্রথম ইপিজেড যেটি গঠিত হয় সেটা হচ্ছে চট্টগ্রামে 1983 সালে, এবং আপনারা ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রাম ইপিজেডের যে অবস্থান সেটি। এবং আমরা বেবজার পুনরূপ যেটা আমি প্রথমেই বলেছি, আমি আবারও এখানে তুলে দিয়েছি, আমরা বলছি যে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এটি হচ্ছে মূলত বেবজার পুনরূপ।
আমরা আমাদের পরবর্তী আলোচনায় মুভ করব। আমরা প্রথমেই বলেছিলাম যে যেই সরকারি ইপিজেডগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা সেগুলো নিয়ে এখন কথা বলবো যে বাংলাদেশের ইপিজেড সমূহ কখন কোথায় রয়েছে এবং সেগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে ছকটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম ইপিজেড, আমরা প্রথমেই বলেছি এটি সবার আগে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের হালি শহরে এটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইপিজেড, যেটি কিনা ঢাকার সাভারে অবস্থিত, এটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়। আপনারা এটিও লক্ষ্য করেন যে মংলা ইপিজেড, যেটি কিনা বাগেরহাটের মংলাতে অবস্থিত এবং এটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরদী ইপিজেড, যেটি কিনা পাবনার পাকশিতে অবস্থিত এবং এটিও 1998 সালে প্রতিষ্ঠিত হয়। যেটি নিয়ে আমরা একটু আগে কথা বললাম, উত্তরা ইপিজেড, অর্থাৎ বাংলাদেশের প্রথম কৃষিভিত্তিক ইপিজেড, যেটি হচ্ছে নীলফামারীর সঙ্গলসীতে অবস্থিত এবং এটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ইপিজেড, যেটি কিনা কুমিল্লা বিমানবন্দরে অবস্থিত এবং এটি 2000 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা আদমজি ইপিজেডের কথা বলতে পারি, যেটি কিনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত এবং এটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এবং সর্বশেষ যেটি, সেটা হচ্ছে যে কর্ণফুলী, এবং এই কর্ণফুলী ইপিজেডটি হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গাতে অবস্থিত এবং এটিও 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এই ছিল মূলত আমাদের সরকারি 8টি ইপিজেড। আমরা 8টি ইপিজেড নিয়ে মূলত আলোচনা কেন করলাম, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই 8টি ইপিজেড এটি কোথায় অবস্থিত এটি গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয়ত এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটি গুরুত্বপূর্ণ। সো আমরা চেষ্টা করব এই সালগুলোকে একটু মনে রাখার, যে ইপিজেড সংক্রান্ত অবস্থান থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বাংলাদেশের ইপিজেড কেন্দ্রিক আলোচনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা অনেকগুলো তথ্য সম্পর্কে জানার চেষ্টা করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি, আমরা আত্মস্থ করার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি জাতীয় অর্থনীতি ও বাণিজ্য কেন্দ্রিক আলোচনার ক্ষেত্রে এই যে আলোচনাটি আমরা করলাম, এই আলোচনাটি আপনাদেরকে অনেক উপকার করবে এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা বুঝতে পারবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।